হ্যালো ভাই, শুনতে পারতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাই, আপনার মতে এজ অফ কনসেন্ট কত বছরে দেওয়া উচিত? এজ অফ কনসেন্ট দেওয়া উচিত 18 বছরে, কিন্তু বিয়ের ক্ষেত্রে আমি প্রেফার করব কমপক্ষে 21-22 বছর বয়স হওয়া উচিত। ভাই, আমি যতটুকু জানি জার্মানিতে তো এজ অফ কনসেন্ট 14 বছরে। না, ভুল জানেন। এজ অফ কনসেন্টের ক্যাটাগরি আছে। এজ অফ কনসেন্ট মনে করেন যদি এরকম হয় যে 14 বছরের একটা মেয়ে 15-16 বছরের একটা ছেলের সাথে যৌনকর্ম করেছে বা প্রেম করেছে, সেই ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নাই। সেই ক্ষেত্রে এজ অফ কনসেন্ট 14 বছর বয়সী একসেপ্টেড। কিন্তু 14 বছরের একটা মেয়ে যদি 40 বছরের একটা বুইড়া বেটার সাথে কোনো ধরনের সম্পর্ক করে, তাহলে সেটা পেডোফিলিয়া হিসেবে গণ্য হবে। এবং সেই পুরুষটা, যে পুরুষটা 40 বছর বয়স, সে জেলে যাবে, একদম সামাজিকভাবে বয়কট হয়ে যাবে এবং জেলে যাবে। 14 বছরের যে কনসেন্টের কথা আপনি বলছেন, সেটা ওই তার থেকে 2 বা 3 বছরের বেশি ছেলের সাথে যদি সে এই ধরনের কোনো কাজ করে, সেই ক্ষেত্রে একসেপ্টেড। সেই আইনগুলার যে ডিটেলস ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো আপনি জানেন না ভাই, কোনো এক জায়গায় পড়ছেন, উইকিপিডিয়া টিডিয়া থেকে পড়ছেন, লাফাইতে লাফাইতে, মাদ্রাসা থেকে লাফাইতে লাফাইতে চলে আসছেন ভাই। এইভাবে চলে আসলে তো হবে না। সভ্য পৃথিবীতে 14 বছর বয়সে যদি কোনো একটা মেয়ে এই ধরনের ঘটনা ঘটায়, তখন দেখা হয় যে এই ছেলেটার সাথে করা হয়েছে, সেই ছেলেটার বয়স কত। সেই ছেলেটার বয়সে যদি সিমিলার বয়স হয়, কাছাকাছি বয়স হয়, 2-3 বছরের গ্যাপ, তখন সেটা একসেপ্ট করা হয়, কারণ দুইজনই মাইনর, দুইজনই আন্ডার এজড, দুইজনের বয়সই কম। কিন্তু যদি 14-15 বছরের একটা বাচ্চা মেয়ে যদি 50 বছরের বুইড়া খাটাসের সাথে কোনো ধরনের কিছু করে, ওই বুইড়া খাটাসটার পাছা লাল করে একেবারে একেবারে শেষ করে দিবে, একেবারে জিন্দেগি শেষ, একেবারে জিন্দেগি শেষ। হ্যাঁ, একেবারে পেডোফাইল হিসেবে পরিচিত হবে এবং পুরা সামাজিক ভাবে বয়কট হয়ে যাবে। ওই বেড়ার একেবারে জিন্দেগি তামা তামা। হুম। পুলিশ মানে সে যেখানে বাসা ভাড়া নিতে পারবে না, চাকরি করতে পারবে না, মানে কোনো একেবারে কিচ্ছু সে করতে পারবে না। হ্যাঁ, কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে সে অনেক জায়গা থেকে সে বঞ্চিত হবে, বিভিন্ন জায়গায় সে অপমানিত অপদস্থ হবে। আপনি যে জার্মানির এজ অফ কনসেন্ট 14 বছরের যে কথাটা বলছেন, সেটা শর্ত সাপেক্ষ। শর্ত সাপেক্ষ মানে হচ্ছে, যদি সে এমন কারোর সাথে করে যেই ছেলেটাও হচ্ছে আন্ডার এজ এবং তাদের মধ্যে গ্যাপ হচ্ছে 2-3 বছরের, তখন সেই ক্ষেত্রে এজ অফ কনসেন্ট 14 বছরে একসেপ্টেড। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। কিন্তু ভাই, 14 বছরের সাথে একজন 40 বছরের বুড়া কেটে করলে কি খারাপ জিনিস হতে পারে? অনেক খারাপ জিনিস হতে পারে। মানে আপনি, এটা একটা অদ্ভুত কোশ্চেন, অদ্ভুত কোশ্চেন। আচ্ছা, একটা বাচ্চা, বাচ্চা মানুষ, মনে করেন 5 বছরের একটা বাচ্চা, সেই বাচ্চা মানুষটার সাথে যদি আপনি আপনি আপনার বয়স কত? ভাই, আমার বয়স তো 30। 30। মনে করেন 6 বছরের একটা বাচ্চা মেয়ে, 6 বছরের বাচ্চা মেয়েটার সাথে আপনি যদি করেন, তাহলে কি হতে পারে একটু বলেন তো। মনে করেন আপনার 6 বছরের একটা বোন আছে, আপনার দোস্ত 30 বছর বয়সী, সে আপনার 6 বছর বয়সী বোনটার সাথে করলো, এটাতে কি সমস্যা হতে পারে কম দেখি? আহ, ভাই, 6 বছরের মেয়ে তো পেনিট্রেশন সহ্য করতে পারবে না সব সময়। ইন্টারনাল ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে। শুধু কি ফিজিক্যাল সমস্যা, নাকি মেন্টালও কোনো প্রবলেম হতে পারে? হ্যাঁ, মেন্টাল প্রবলেম হতেও পারে। মেন্টাল কারণ প্রবলেম হতে বোঝার পারে একটা না, ক্ষমতা মেন্টাল ক্ষমতা প্রবলেমটাই মারাত্মক। মেন্টাল প্রবলেমটাই মারাত্মক। মেন্টাল কি কি প্রবলেম হতে পারে বলে আপনার মনে হয়, একটু বুঝান তো আমাদেরকে। তাই পরবর্তীতে ডিপ্রেশনে চলে যেতে পারে। তারপরে ডিপ্রেশনে একটা চলে যেতে মেন্টাল পারে, ট্রমা থাকতে পারে। একটা পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, যে যৌন কাজে সে সারা জীবন ভয় পাইতে পারে, নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ছোটবেলা যদি একজন মানুষ এই ধরনের একটা ভয়ঙ্কর মানে অভিজ্ঞতার ভিতর দিয়ে যায়, যেটা সে ইউজ টু না, সেটার অভিজ্ঞতার ভিতর দিয়ে গেলে তার একটা পার্মানেন্ট মেন্টাল ড্যামেজ হতে পারে, পার্মানেন্ট ট্রমা হতে পারে, যে ট্রমাটা তাকে সারা জীবন বহন করতে হতে পারে। এরকমের অসংখ্য কেস পৃথিবীতে আছে, যে অল্প বয়সে কোনো একজন আত্মীয় তাকে মানে অ্যাবিউজ করছিল, সেই অ্যাবিউজের কারণে তার সারা জীবন সে ওই কাজটা করতে গেলেই তার ভয় লাগে, ওই কাজটা করতে গেলেই সে নার্ভাস হয়ে যায় এবং কান্নাকাটি শুরু করে দেয়। এই রকমের কেস কি আপনি শুনেছেন কখনো, বা টিভিতে দেখেছেন? এরকম সিনেমা টিনেমাতে এরকম তো অনেক দেখায়, দেখেছেন কখনো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তার মানে একটা আন্ডার এজ মেয়ে, যে 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 এই বিষয়টা সম্পর্কে এখনো পরিপূর্ণভাবে অবগত না, তাকে, তার সাথে যদি এই কাজটা করা হয়, তাহলে তার ফিজিক্যাল ড্যামেজও হতে পারে, মেন্টাল ড্যামেজও হতে পারে। এখন আপনি আমাদেরকে বলেন তো, যে এই যে ড্যামেজটা যদি হয়, এই যে সে যদি আন্ডার এজ হয়, তাহলে তার কনসেন্ট জিনিসটা মানে কি, একটু আমাদেরকে আগে একটু বলেন তো। কনসেন্ট মানে হচ্ছে ইনফর্মড কনসেন্ট, মানে হচ্ছে কোনো একটা কাজ আমি করতেছি, সেই কাজটার ভালো দিক, খারাপ দিক, ডান দিক, বাম দিক, এই জিনিসটা জেনে বুঝে সেই বিষয়ে কনসেন্ট দেয়া। এইটা কি তো কনসেন্ট বোঝায় নাকি?
জি ভাই, কিন্তু একটা মানে follow হচ্ছে up আপনাকে জিজ্ঞেস করতে চাই। এটার কনসিকোয়েন্স কি কি হইতে পারে, এইটা আমি একটা ঘটনা ঘটাইলাম, এটার কনসিকোয়েন্স কি কি হইতে পারে সেই সম্পর্কে পূর্ণভাবে অবগত হওয়াটা, পরিপূর্ণভাবে অবগত হওয়ার পরই তো একজন মানুষ ইনফর্মড কনসেন্ট দিতে পারে। যদি মনে করেন আপনাকে বলা হইলো আপনি কি নোয়াখালীতে যাইবেন, আপনি বলেন হ্যাঁ নোয়াখালী যাব, কিন্তু আপনাকে আমি বললাম না যে সেই সময় নোয়াখালীতে একটা ভয়ঙ্কর দাঙ্গা হইতেছে। এখন যদি আপনি নোয়াখালী যাবো এটা বলেনও, নোয়াখালীতে গিয়ে যদি আপনি দাঙ্গার ভিতরে পড়েন, তাহলে তো এটা আপনার কনসেন্ট হইলো না, কারণ আপনাকে পরিপূর্ণভাবে অবগত করা হয় নাই যে নোয়াখালীতে গেলে আপনার কি কি ঘটনা আপনার সাথে ঘটতে পারে। নোয়াখালীতে এই মুহূর্তে মনে করেন একটা মারাত্মক দাঙ্গা হইতেছে, মানুষজন রাস্তায় বাইর হয়ে একজন আরেকজনকে খুনাখুনি করতেছে। এইরকম পরিস্থিতিতে যদি আপনি নোয়াখালীতে ঢুকে পড়েন, আপনি নিজে ইচ্ছা করে গেছেন, কিন্তু আপনার কনসেন্টটা তো ইনফর্মড কনসেন্ট না, মানে জেনে বুঝে সম্মতি না, এটা তো না জেনে বুঝে কনসেন্ট দিচ্ছেন আপনি, তাই না ভাই? জি ভাই, জি ভাই। এই ইনফর্ম কনসেন্ট মানেই হচ্ছে ইনফর্ম কনসেন্ট, মানে হচ্ছে জেনে বুঝে এটার কনসিকুয়েন্স কি কি হতে পারে সেই জিনিসগুলা জেনে বুঝে তারপরে এই কনসেন্টটা দিতে হয়। জি ভাই। আচ্ছা ভাই, আপনি মিউট আছেন। হ্যাঁ, তাহলে আমরা যে ইনফর্ম কনসেন্টের কথা বলি, ইনফর্ম কনসেন্ট মানেই হচ্ছে যে আপনি পরিপূর্ণভাবে অবগত হবেন পুরো বিষয়টা সম্পর্কে। এই বিষয়টার ভিতর দিয়ে গেলে আপনি আপনার কি কি হইতে পারে, কি কি ক্ষয়ক্ষতি হইতে পারে, কি কি কোথায় কোথায় আপনার আহ মানে বুঝে শুনে কোন কাজটা করতে হবে, এই প্রত্যেকটা স্টেপ আপনি জানেন, বোঝেন। মনে করেন আপনাকে যদি বলা হয় ভাই 14 বছর বয়সে ভোট দিলে সমস্যাটা কোথায়, 14 বছর বয়সে ভোট দিলে কি সমস্যা হইতে পারে বলেন তো? ভাই 14 বছরের বাচ্চা কাচ্চা তো ইউজুয়ালি বোধাই মার্কা হয়। হ্যাঁ, বোঝে না, তাদের এখনো বোধ বুদ্ধি ম্যাচিউরিটি যেটাকে বলে, ম্যাচিউরিটি এখনো আসে নাই। সেই কারণে সে বুঝবে না যে কাকে ভোট দেওয়াটা উচিত, কে একটা রাষ্ট্রের জন্য বা একটা এলাকার জন্য ভালো, কে মন্দ, এই জিনিসটা সে জানে না, বোঝে না দেখে তাকে যদি ভোট দিতে দেওয়া হয় তাহলে সে তার ভোটটা একসেপ্টেড হবে না, কারণ হচ্ছে সে তো বোঝেই না। সে যদি ঠিক ভোটও দেয় তাইলেও এটাকে একসেপ্ট করা হবে না, কারণ হচ্ছে সে তো বোঝেই না, তার তো ম্যাচুরিটি আসে না সেই বিষয় সম্পর্কে, ভালোভাবে বুঝা শুই না সে দিতে পারবে না। আবার বলেন তো যে 13 বছরের একটা ছেলেকে যদি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় তাহলে কি হতে পারে? ভাই অ্যাক্সিডেন্ট করতে পারে। অ্যাক্সিডেন্ট করতে পারে, কেন নাও তো করতে পারে ভাই, অসুবিধা কি? সে তো এমন হতে পারে সে খুব এক্সপার্ট, এটাও তো হতে পারে নাকি? 13 বছরের বাচ্চাদের তেমন মেন্টাল ক্যাপাসিটি নেই ব্যাপারে। হ্যাঁ, মেন্টাল ক্যাপাসিটি, ম্যাচুরিটি যেটাকে আমরা বলি ম্যাচুরিটি, সেই ম্যাচুরিটিটা আসে নাই। আমরা আমাদের জীবনের জন্য এই যে মানে যৌন সঙ্গী বাছাই বা বিয়ের জন্য যে পাত্র পাত্রী বাছাই, এটা জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা নেয়ার জন্য একজন মানুষকে ম্যাচিউরড হইতে হবে। ম্যাচিউরড যদি না হয়, সে যদি ভালোভাবে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিতে না পারে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেই সিদ্ধান্তটা নিতে দেই না। যেমন ধরেন আপনার ছোট বাচ্চাটা যদি এখন মোমবাতিতে আগুন দেখে সেটা ধরতে চেষ্টা করে, তাহলে কি আপনি তাকে ধরতে দিবেন? না ভাই। কি করবেন? তাকে থামাবেন যে তুমি আর এখনো তুমি যেহেতু এখনো ম্যাচিউর হও নাই, তুমি এখনো বোঝো না, এই সিদ্ধান্তটা তুমি নিতে পারো না। তাকে তো এই স্বাধীনতাটা দেয়া যাবে না যে সে ছাদ থেকে গিয়া লাফ দিবে। তার তো মাঝে মাঝে ধরেন ইচ্ছা করলো যে ছাদ থেকে লাফ দিয়ে আমি আকাশে উঠবো, এইটা সে ভাবতেই পারে। সে যেহেতু ছোট মানুষ, সেহেতু তার এই সিদ্ধান্তটা ভুল হইতেই পারে, কিন্তু এই সিদ্ধান্তটা তাকে আমি নিতে দিব না, তাকে আমি বাধা দিব। যতক্ষণ পর্যন্ত না সে অ্যাডাল্ট হয়, যতক্ষণ পর্যন্ত না সে ম্যাচিউরড হয়, ততক্ষণ পর্যন্ত তাকে আমি সেই কাজটা করতে বাধা দিব নাকি? ভাই তাহলে কি অ্যাডাল্ট হওয়ার পর বাধা দিব না ওকে ছাদ থেকে লাফ দিতে? অ্যাডাল্ট হওয়ার পর তো তার নিজের সিদ্ধান্ত নিজে নিবে, তারপর যদি সে নিজের সিদ্ধান্ত নিজে নেয় তাহলে সে তার সিদ্ধান্তের জন্য দায়বদ্ধ, কিন্তু অ্যাডাল্টহুডের আগে তার কোনো সিদ্ধান্তের জন্য সে দায়বদ্ধ হয় না, তার প্যারেন্টস দায়বদ্ধ হয়। কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে। আপনি কি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে একটা অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত কোনো একটা বাচ্চা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটার জন্য সে দায়বদ্ধ হয় না, তার প্যারেন্টস সেজন্য দায়বদ্ধ হয়, তার তার এখানে যারা বয়স্ক আছে তারা দায়বদ্ধ হয়। মনে করেন আপনার ছেলে এক জায়গায় আগুন লাগাই দিচ্ছে, এন্ড আপনার ছেলের ধরে তো মারা হবে না, আপনারা এসে ধরা হবে যে ভাই আপনার পোলায় তো এই আকাম করছে, হ্যাঁ এই মানে পুরা মানে দোকান জ্বালায় দিচ্ছে, এটা টাকা দেন, আপনার কাছে যাবে, তাই না? কারণ হচ্ছে আপনি আপনার ছেলের জন্য দায়বদ্ধ। কিন্তু সে যদি অ্যাডাল্ট হয়ে যায়, আইনের চোখে সে তখন একজন স্বাধীন মানুষ, তখন তাকে গিয়ে ধরা হবে, তুই বেটা আমার দোকানে আগুন লাগাইছিস, আমার টাকা দে। এইটা হচ্ছে আইনগতভাবে পার্থক্য একজন অ্যাডাল্ট এবং একজন ইম্যাচিউরড মানুষের মধ্যে পার্থক্য। আইনগতভাবে একজন ম্যাচিউরড অ্যাডাল্ট আইনের কাছে দায়বদ্ধ থাকে, কিন্তু একজন ইম্যাচিউরড সবসময় দায়বদ্ধ থাকে না। কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো যদি চুরিচারি করে সেই ক্ষেত্রে দায়বদ্ধ থাকে, কিন্তু সব ক্ষেত্রে দায়বদ্ধ থাকে না। আচ্ছা ভাই, ধরেন একজন ধরেন 13 বছরের মেয়ে আর একজন 60 বছরের ধরেন একটা
বুড়া বেটা, ওই বুড়া বেটার একটু মেন্টাল সমস্যা আছে, এই জন্য আপনি তো একবার বলছেন যাদের একটু মেন্টাল সমস্যা আছে তারা ইনফর্ম কনসেন্ট দিতে পারে না। এখন ধরেন ওদের দুইজনের মধ্যে যৌন সঙ্গম হলো, এখন এখন ওই 60 বছরের বুড়া বুড়া বেটার কি কোনো দোষ আছে? 60 বছরের বুড়া বেটার যদি মানে মানে মেন্টাল সমস্যা যদি প্রমাণ করা যায় কোর্টে, তাহলে তো তাকে মেন্টাল হসপিটালে পাঠাতে হবে এবং সেখানেই তাকে রাখতে হবে। তার সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে রাখতে হবে, তাকে পাগলাগারদে রাখতে হবে, কারণ সে সমাজের জন্য ক্ষতিকর। সে যদি মানে বলে যে আমার মেন্টাল সমস্যা আছে এই কারণে আমি করে ফেলছি, তাহলে তো তুমি বাবা পাগলাগারদে থাকো, তুমি বাইরে সভ্য সমাজে তুমি ঘুরতে পারবে না। এবং একটা আপনি যে প্রথম প্রশ্ন করলেন যে 14 বছরের মেয়ের সাথে 40 বছরের বুড়া খাটা যদি করে, তাহলে সেখানে ফিজিক্যাল ড্যামেজ তো হবেই, ফিজিক্যাল ড্যামেজ তো মারাত্মক হবে, এবং মেন্টাল সমস্যা আরো ভয়ঙ্কর। এখন আপনি যদি আপনার যে পরিচিত, আপনি কি আপনার পরিচিত কোনো ডাক্তার টাক্তার আছে? হ্যাঁ আছে। তাকে একটু জিজ্ঞেস করবেন 14 বছরের একটা মেয়ের ওই জায়গাটাতে স্পেস কতটুকু থাকে, আর 40 বছরের একজন পূর্ণবয়স্ক পুরুষের মেশিন কতখানি বড় থাকে। এখন ওই জিনিসটা যদি আপনি এটা করেন, এটা তো ভাই 14 বছরের মেয়েটা তো সহ্য করতে পারবে না, তার তো অবশ্যই ফাইটা যাবে। ঠিক কথা ভাই, ঠিক কথা। আচ্ছা কিন্তু এখন মনে করেন আপনার পেছন দিয়ে যদি আফ্রিকান একজন লোকের ইয়াটা ঢুকানো হয়, ভাই কনফার্ম আপনার ফাইটা যাবে ভাই, রক্তারক্তি হবেই, কোনো মিস নাই। আচ্ছা আচ্ছা ধরেন তাহলে ধরেন দুজনই 14 বছরের, ছেলেটাও মেয়েটাও। এখন কারোর উপর কি পার্টিকুলারলি আমাদের দোষারোপ করতে পারি? এই জন্যই তো শুরুতে যে কথাটা বললাম, এজ গ্যাপটা যদি 2-3 বছরের মধ্যে হয়, তাহলে সেটা কে কনসেন্ট হিসেবে গণ্য করা হয়। জার্মানিতে একটু আগে যে আপনারা দুইজন বোধহয় আপনারা দুইজন যে কথাটা বললেন, সেই কথাটাই আমি আপনাদেরকে আবারও ফিরাই দিচ্ছি যে জার্মানিতে আপনার 14 বছরের একটা মেয়ে যদি 15-16 বছরের একটা ছেলের সাথে এই কাজটা করে, তাহলে সেটাকে কনসেন্ট ধরা হয়, কারণ 2-3 বছরের ইয়ার গ্যাপ, দুইজনই যদি কম বয়স থাকে তাহলে সেই ক্ষেত্রে কনসেন্ট ধরা হবে। আচ্ছা তাহলে ধরেন দুজনই প্রাপ্তবয়স্ক, বাপ আর ছেলে, এটার মধ্যে তো কোনো সমস্যা দেখি না। তাহলে বাপ আর ছেলে, ধরেন দুজনই প্রাপ্তবয়স্ক বাপ আর ছেলে, ওদের মধ্যে কি যৌনসঙ্গম হতে পারে? দুজন যদি আপনি এবং আপনার বাবা যদি করেন, তাহলে তো সেখানে আমার ব্যক্তিগতভাবে আমার কোনো বক্তব্য নাই, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের পরিবারের ভিতরে আপনারা কি করেন না করেন সেটা তো আর আমাকে জিজ্ঞেস করে করবেন না, আপনারা করবেন, আমি সেই বিষয়ে নাক গলাবো না। কিন্তু যদি এসে আমাকে বলেন এটা, তখন আমি বলবো যে ভাই এটা এখানে তো এমন হইতে পারে যে এক ধরনের পাওয়ার প্র্যাকটিস হইতেছে। আপনার বাবা যেহেতু আপনার পরিবারের উপার্জনক্ষম এবং কন্ট্রোলিং পজিশনে আছে, পাওয়ারের দিক দিয়ে উপরে আছে, সে আপনার উপরে একটা প্রভাব বিস্তার করতেছে, তার অর্থনৈতিক ভাবে বা পাওয়ার দিয়ে আপনার উপর এক ধরনের প্রভাব বিস্তার করতেছে। যে প্রভাব বিস্তার করার কারণে আপনার উপর এক ধরনের কন্ট্রোল তার আছে, সেই কন্ট্রোলটা ব্যবহার করে সে আপনার কাছ থেকে সুবিধা নিচ্ছে, আপনাকে এই কাজ করতে সে হয়তো ইন্সপায়ার করছে বা কনভিন্স করছে। যেমন কোন একটা স্কুলে যদি একজন শিক্ষক, একজন মনে করেন আপনার মাদ্রাসাতে আপনার বড় হুজুর রাতের বেলা আপনার ডাকলো, ডাইকে আপনার সাথে যদি করতে চায়, এখন এই ক্ষেত্রে যদি আপনি কনসেন্ট দেনও, সেটাও কনসেন্টের ভায়োলেশন হিসেবে গণ্য হবে, কারণ আপনার যে মানে মাদ্রাসা, সেই মাদ্রাসাতে আপনার যে শিক্ষক, সে শিক্ষক আপনার থেকে পাওয়ারের দিক দিয়ে উপরে আছে, হায়ার পজিশনে আছে। এই পজিশনটা ব্যবহার করে সারা পৃথিবীতে এইটা আইনগতভাবে নিষিদ্ধ যে পাওয়ার পজিশনটা যদি উপরে থাকে এবং সেই পাওয়ার পজিশনটা ব্যবহার করে যদি কারোর উপরে এই ধরনের কাজ করা হয়, তাহলে সেটাকেও ধর্ষণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়। ধর্ষণের সংজ্ঞাটা আমরা বহুবার দেখিয়েছি আমাদের লাইভগুলোতে, সেখানে এই জিনিসটা বলা আছে যে ক্ষমতার অপব্যবহার, আপনার পজিশনটা যদি পাওয়ারের দিক দিয়ে উপরে থাকে, হায়ার লেভেলে থাকে, অর্থনৈতিক ভাবে যদি আপনি একজনের উপরে মানে কর্তৃত্ব করতে পারেন, সেই কর্তৃত্বের জায়গা থেকে যদি আপনি এই কাজটা করেন, তাহলে সেটা ধর্ষণ ক্যাটাগরির ভিতরে পড়বে। আপনি যদি এসে আমাকে বলেন যে ভাই আমার বাপে তো আমার সাথে করে, আমিও তো আমার বাপের সাথে করি, তখন আমি বলবো আপনার ওইখানে তাহলে কর্তৃত্বের অপব্যবহার হচ্ছে, আপনি একজন পুলিশের কাছে এই জিনিসটা ইনফর্ম করেন, আমরা আপনাকে এই পরামর্শ দিব। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা ভাই, আপনি কি পশু নির্যাতনের পক্ষে নাকি বিপক্ষে? পশুদেরকে মানে যতটা সম্ভব কষ্ট কম দেয়া, যতটা কষ্ট কম দেয়া যায় তত আমাদের জন্য ভালো। এটা তো ভাই শুধু আমি কেন, এটা তো সবাই এটাতে স্বীকার করবে, সবারই এই জিনিসটা থাকা উচিত যে কোনো প্রাণীকে আমরা যতটা সম্ভব অহেতুক কম কষ্ট দিব। আচ্ছা কিন্তু আপনি তো লাইক মাংস তো খান। মাংস খাই, কিন্তু আমি তো কোনো পশু হত্যা করি না। ভাই আপনি তো অন্যকে দিয়ে তো হত্যা করেন ভাই। না, আমি তো হত্যা করাই না, দোকানে বিক্রি করে সেটা আমি কিনে আনি, সেটা আমি খাই, এবং এটার জন্য দায়ী হচ্ছে, এটার জন্য আমিও দায়ী না।
এটার জন্য দায়ী হচ্ছে আমাদের যে বিবর্তনের ধারাবাহিকতা। আমরা মাংস খেয়ে খেয়ে বড় হয়েছি, আমাদের পাকস্থলী মাংস খাওয়ার জন্য তৈরি হয়েছে, আমরা হচ্ছি সর্বভোগ প্রাণী। এটা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমরা বিবর্তনের ধারাবাহিকতাতে যে এই পর্যন্ত এসেছি, সেখানে আমাদের কনসেন্ট নিয়ে, আমাদের সম্মতি নিয়ে আমাদের পূর্বপুরুষেরা মাংস খাওয়া শুরু করে নাই। তারা মাংস খাওয়া শুরু করছে, সেটার ধারাবাহিকভাবে আমরা সেটা প্রাপ্ত হয়েছি। আমাদের পূর্বপুরুষদের অনেক কর্মকাণ্ডের ফলাফল আমাদের ভোগ করতে হয়। নট নেসেসারি যে সবসময় আমরা সেগুলা সবকিছুর সাথে একমত হব। আমাদের পূর্বপুরুষরা অনেক খুন খারাপই করছে, অনেক যুদ্ধ করছে, অনেক মানুষ হত্যা করছে, অনেক রেপও করছে, কিন্তু আমরা সেই জিনিসগুলাকে করি না। বরঞ্চ আমরা চেষ্টা করি সেগুলা থেকে বের হওয়ার। আমাদের পূর্বপুরুষেরা মাংস খাইছে, মাংস খেয়ে বড় হয়েছে, এবং আমাদের ডেভেলপমেন্টে, আমাদের বডির ডেভেলপমেন্টে মাংস একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই কারণে আমরা, আমাদের পাকস্থলী, আমাদের শরীর এইভাবে তৈরি হয়েছে যে আমরা মাংস খেয়ে অভ্যস্ততা এসে গেছে আমাদের ভিতরে। এখন যদি আমরা মাংস খাওয়া বন্ধ করে দিই, তাহলে আমাদের নানা শারীরিক সমস্যা হবে। কারণ দীর্ঘদিন একটা জিনিস অভ্যস্ত থাকার পরে হুট করে সেটা ছেড়ে দেওয়া যায় না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে পশুদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে কষ্টটা যেন কমানো যায়, সেটার চেষ্টা করতে পারি। সেটার চেষ্টা অলরেডি ইউরোপে করা হয়। যে কোনো পশুকে হত্যার সময় তাদেরকে পেইনলেস ডেথ দেওয়ার আইন আছে ইউরোপে। ইউরোপের যে মানবাধিকার যে সনদ, সেখানে পরিষ্কারভাবে বলা আছে পশুদেরও অধিকার আছে, কষ্ট না পাওয়ার অধিকার আছে, এবং তাদেরকে যতটা সম্ভব কম কষ্ট দিয়ে যদি হত্যা করতে হয়, যদি ফার্মে মুরগি, গরু, এগুলা, শুকর, এগুলা যদি চাষ করতে হয়, তাহলে তাদেরকে মৃত্যুর সময় যতটা সম্ভব কম কষ্ট দিয়ে মৃত্যু দিতে হবে, যেন তারা ব্যথা না পায়। ইউরোপে এটা একটা আইন। আমি ইউরোপের যে সুপার মার্কেট থেকে যে মাংস কিনি, সেই প্রাণীগুলাকে মাথায় প্রথমে ছোট একটা গুলি করা হয়। সেই গুলিটা অত্যন্ত ছোট, সেটাতে কোনো ব্যথা পাওয়া যায় না। সেই গুলিটা দেওয়ার পরে সেই প্রাণীটা নিস্তেজ হয়ে যায়, সে আর কোনো ব্যথা পায় না। এরপরে তাকে জবাই করা হয়। এই জবাইটা তার জন্য ভালো, আমার জন্য ভালো। কিন্তু যদি আমরা অপেক্ষা করতেছি, কখনো যদি আর্টিফিশিয়াল মিট তৈরি করা যায়, তখন আমরা সবাই আর্টিফিশিয়াল মিট খাওয়া শুরু করব। কিন্তু আপাতত সেইটা অলরেডি বাজারে এসছে, কিন্তু সেটার দাম একটু বেশি। এখন পর্যন্ত সাধারণ মানুষের খাদ্য তালিকায় সেটা এখনো যুক্ত হয়নি। আর কি কিছু বলার আছে আপনার? আচ্ছা, না, এটা একটা ফলো আপ কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। আচ্ছা, আপনি যে হ্যাঁ বলেন। আচ্ছা বলেন। আপনি যে কি বিবর্তনের অ্যানালজি টানলেন, ধরে নেন আমরা বিবর্তন সূত্রে আমাদের মধ্যে কি বলে অন্যজনকে দর্শন করার একটা প্রবণতা গড়ে উঠে। এখন আপনার লজিক দিয়ে এটা বলতে পারি না আমরা অন্যজনকে দর্শন না করে বাঁচতে পারি না, এটা আমাদের বডির জন্য একটা নেসেসিটি হয়ে গেছে। না, এটা তো আমরা বাঁচতে পারি, অন্যকে ধর্ষণ না করে তো আমরা বাঁচতে পারি, কিন্তু মাংস না খেয়ে তো আমরা বাঁচতে পারি না। আমাদের নানা শারীরিক সমস্যা হয়। এটা তো আপনার প্রুফ করতে হবে। আপনার মুখে আসলেই তো বলে দিলাম ভাই, হ্যাঁ আমার অন্যকে খুন না করলে আমি বাঁচতে পারবো না ভাই, এটা তো আপনি বললেই তো হবে না ভাই। এটা মুখে আসলেই তো বলা যাবে না। অন্যকে ধর্ষণ না করেও মানুষ বাঁচতে পারে। কিন্তু মাংসের ভিতরে ভিটামিন B12 নামক একটা ভিটামিন থাকে, যে ভিটামিনটা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী, অত্যন্ত জরুরি। সেটা অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না। এটা শুধুমাত্র প্রাণীজ মাংসের ভিতরে পাওয়া যায়। তো আপনি যদি বলেন যে দর্শন না করে তো আমরা বাঁচতে পারি না ভাই, এটা তো বলতে হলে আপনার তো প্রমাণ করতে হবে যে দর্শন না করে বাঁচতে পারি না, তাই না? আচ্ছা, কিন্তু ভাইয়া আমরা তো দেখি যে আমাদের সমাজে অনেকজন ভেজিটেরিয়ান অথবা ভিগান মানুষ আছে যারা মাংস না খেয়েও অনেকদিন দীর্ঘদিন বেঁচে থাকে। না, তাদের ভিটামিন B12 সাপ্লিমেন্ট নিতে হয়। তাদের ওই যে প্রাণীর থেকেই ভিটামিন B12টা ভিটামিন বানায়, ওষুধ বানায় দেয়, প্রাণী থেকে নিয়ে ওষুধ বানায় দেয়, ওইটা তাদের খাইতে হয়। আচ্ছা ভাই, আমি তো দেখলাম যে একটু সার্চ করে দেখলাম যে কি বলে কয়েক প্রকার বাদাম, তারপরে দুধের মধ্যে ভিটামিন B12 আছে। ভিটামিন B12, তাহলে দুধটা তো হইলই। দুধ যদি হইলো, তাহলে তো এটা প্রাণী থেকে হইলো, তাহলে তো আপনি একটা বাছুরের খাদ্য নিয়ে নিতেছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, কথাটা যুক্তি সম্পূর্ণ লাগলো। আচ্ছা, এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। তো আপনারা তো মুসলিম, আপনারা দুইজন আছেন নাকি তিনজন? কয়জন কথা বলতেছেন? না না ভাই, আমি মুসলিম না, আমি নাস্তিক। না, আপনারা কয়জন কথা বলতেছেন? আপনাদের এখানে কয়জন? একজন। আপনি তো দুইজনের কণ্ঠে শুনলাম। না না, একজনই। আচ্ছা, আপনারা তো মুমিন, আপনার কথা শুনে তো বোঝা যাচ্ছে আপনারা মুমিন নাকি? না ভাই, আমি মুমিন না, আমি মুমিনের পয়েন্ট থেকে একটু আপনার সাথে তর্ক করছিলাম, কিন্তু আমি নাস্তিক আসলে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনাকে যে জিনিসগুলো বোঝালাম, সেই বিষয়ে যদি আর কিছু বলার থাকে বলেন তাহলে। আচ্ছা ভাই, লাস্ট একটা প্রশ্ন ছিল, আপনি কি ফ্রি উইল আর ডিটারমিনিজমের এই দুইটার পার্থক্য কি বলে, এই দুইটার তফাৎ কি, এটা একটু বোঝাতে পারবেন? ফ্রি উইলকে ডিফাইন করতে হবে আপনার আগে। ফ্রি উইল বলতে যদি আপনি এটা বোঝান, ফ্রি উইলের সংজ্ঞাটার ভিতরেই আপনার
ঘাপলা, ঠিক আছে? যদি আপনি ফ্রি উইল বলতে এটা বোঝান যে আপনার বডির বাইরে কোনো এক্সটার্নাল কোনো একটা এজেন্ট আপনাকে নিয়ন্ত্রণ করতেছে নাকি করতেছে না, আপনার বডির বাইরে, বডি মেকানিজমের বাইরে কোনো এক্সটার্নাল এজেন্ট আপনাকে নিয়ন্ত্রণ করতেছে কি করতেছে না। যদি না করে তাহলে আপনার ফ্রি উইল আছে। আপনার যদি সংজ্ঞাটা এইটা হয় তাহলে আমাদের অবশ্যই ফ্রি উইল আছে। আমরা আমাদের বডির বাইরে যে এক্সটার্নাল এজেন্ট, এক্সটার্নাল সচেতন সত্তা আমাদেরকে কোনোভাবে কন্ট্রোল করতেছে, এইটা ভুল কথা। এরকমের কোনো কিছু আমাদেরকে, আমাদের বডিলি মেকানিজমের বাইরে কোনো এক্সটার্নাল সচেতন সত্তা, এজেন্ট আমাদের নিয়ন্ত্রণ করতেছে, এটা ভুল। কিন্তু আমাদের বডি আমাদের ডিসিশন মেকিং এ প্রভাব বিস্তার করতেছে কিনা, ইয়েস, আমাদের বডি আমাদের ডিসিশন মেকিং এ প্রভাব বিস্তার করতেছে এবং আমাদের বডি অবশ্যই আমাদের অংশ। আমাদের বডির যেই মেকানিজমে হয় সেটা আমাদের অংশ। এই ক্ষেত্রে আমি মনে করি যদি আপনার সংজ্ঞাটা এরকম হয় তাহলে আমি মনে করি মানুষের অবশ্যই ফ্রি উইল আছে। কিন্তু আপনি যদি ফ্রি উইলের সংজ্ঞার ভিতরে আপনার নিজের বডিকেও ইনক্লুড করেন, আপনি যদি বলেন যে আমার বডি তো আমার মানে আমার বডির ডিএনএ, আমার বডির মানে খাবার, আমার বডির অক্সিজেন, আমার বডির রক্ত সবকিছু তো আমার নিয়ন্ত্রণ করতেছে, তাহলে আপনার সংজ্ঞাটা যদি সেরকম হয় তখন আমি বলতে হবে যে না, তাইলে তো ফ্রি উইল নাই। ফ্রি উইল সংজ্ঞাটা যদি এরকম হয় তখন তো মানুষের কোনো ফ্রি উইল নাই। কিন্তু সংজ্ঞাটা যদি এরকম হয় এক্সটার্নাল কোনো একটা সচেতন সত্তা, সেক্ষেত্রে অবশ্যই ফ্রি উইল আছে। আর ভাই তাহলে আপনি তো ফ্রি উইলে মানে বিশ্বাস করবো না, লাইক আপনি তো ফ্রি উইলের চিন্তাধারার মধ্যেই পড়েন, নাস্তিক পজিশন। অবশ্যই যে ফ্রি উইলের সংজ্ঞাটা যদি আপনি ঠিকভাবে ডিফাইন করেন তখন আমি, যদি আপনার সংজ্ঞাটা ওই যে আমি যেটা প্রথমে উদাহরণ দিলাম সেটা যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ। কিন্তু আসিফ ভাই, like, আমি কিছুদিন আগে রিচার্ড ডকিন্স আর একজন সায়েন্টিস্টের মধ্যে একটা বিতর্ক দেখলাম, যেখানে রিচার্ড ডকিন্স কি বলে ফ্রি উইলের বিপক্ষে বলতেছে, ডিটারমিনিজমের পক্ষে। না, ওইটা আপনি ভালো করে শুনেন, ওইখানে সে অবশ্যই এই জিনিসটাই বলছে। দেখেন, এই যে ড্যানিয়েল ডেনেটের একটা কনসাসনেস একটা বই আছে, রিচার্ড ডকিন্স যেটা বলছে ওই ড্যানিয়েল ডেনেটের কথারই সূত্র ধরে বলছে। আপনি ভালো করে বুঝেন, ওই ভিডিও আবার দেখেন, ভালো করে বুঝেন এখানে কি বলছে। না ভাই, আমি আপনাকে পাঠাচ্ছি এটা। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মেইল করে পাঠিয়ে দিন, আমি দেখবো না। কিন্তু আমি আচ্ছা, যতদূর জানি এই যে ফোর হর্সম্যান, যে ড্যানিয়েল ডেনেট যে এই হর্সম্যানদের একজন, তিনি যে কনসাসনেস বইটা লিখেছে সেখানে যে তিনি ফ্রি উইলের যেই ডেফিনেশন দিছে, রিচার্ড ডকিন্স ফ্রি উইলের ওই ডেফিনেশনটাই ধরছে। এবং যদি আস্তিকদের ডেফিনেশন হয় তখন আবার সেটার ইয়াটা ভিন্ন হয়ে যাবে। এইখানে ডেফিনেশনের ভিতরে গন্ডগোল আছে। আপনি ডেফিনেশনটা একটু ভালো করে চেক করেন, রিচার্ড ডকিন্স কোন ডেফিনেশনে এই কথাটা বলছে। আচ্ছা, একটা শেষ আপনাকে একটা জিনিস দেখাতে চাই। আপনি কি সুনা আবি দাউদ 5224 নাম্বার হাদিস পড়েছেন? নাম্বার দিয়ে তো ভাই বলতে পারবো না, আপনি যদি আমাকে হাদিসটার আচ্ছা কনটেক্সট ভাই, বলেন বলতে পারবো। আমি আপনাকে পড়ে শুনাই। আব্দুর রহমান ইবন আবু লাবিয়া, quoting Usaid ibn Hudayr, a man of Ansar, said that while he was given to jesting and while talking to the people and making them laugh, the Prophet poked him under the ribs with a stick. He said, "Let me take retaliation." He said, "Take retaliation." He said, "You are wearing a shirt, but I am not." The Prophet then raised his shirt, and the man embraced him and began to kiss his side. Then he said, "This is what I wanted, Messenger of Allah." আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই হাদিসটা পড়েছিলাম অনেক আগে। হ্যাঁ ঠিক, ঠিক বলেছেন। ঠিক আছে তাহলে মুমিন, আপনাকে বিদায় জানাই। হ্যাঁ হ্যাঁ ভাই। ঠিক আছে, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। M1 আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন। হ্যাঁ ভাই, কালকের একটা মানে পরশুদিনকার লাইভে যে মানে ওই মোহাম্মদ যে বলছে স্পাম মানে বীর্য যে পিঠের যে মানে ইয়ের থেকে যে আসে মেরুদণ্ডের হাড়ের থেকে, আমি এর আগে একটা ভিডিওতে দেখলাম যেখানে আর কি মানে মানে মাস্টারবেশন মানে হস্তমধ্যম আর কি, যে হস্তমধ্যম অতিরিক্ত করার কারণে মানে পিঠের যে মানে যে এটা আছে মেরুদণ্ডের হাড়ে ব্যথা হয়। মানে এটা মোহাম্মদ যে করছে, মোহাম্মদ কি এটার কারণে কি ওই মানে মেরুদণ্ডের হাড়ের কথা বলছে, যে সারা রাত সঙ্গম করার কারণে যখন মানে তার মানে বীর্য যখন মানে কম হয়ে গেছে, তার তার পিঠে যখন মানে ব্যথা অনুভব করছে, এটার কারণে কি বলছে যে বীর্যটা পিঠের থেকে আসে? এটার কারণে যে বলছে কিনা সেটা তো আমি বলতে পারবো না ভাই, এটা তো মোহাম্মদ বলতে পারবে। কিন্তু আমরা যেটা জানি যে প্রাচীনকালে এই ধারণাটা ছিল মানুষের মধ্যে, যে বীর্য আসে হচ্ছে মেরুদণ্ড এবং বক্ষপাজরের ভিতর থেকে। এটা প্রাচীনকালের একটা ধারণা ছিল। প্রাচীনকালে যে ধারণা আপনাকে আমি বের করে দেখাচ্ছি, প্রাচীনকালে যে বিজ্ঞানীরা ছিল, মানে মেডিকেল সায়েন্টিস্টরা ছিল, তারা এটা মনে করতো। আমি আপনাকে দেখাই যে এই বিষয়ে আমি আরো কয়েকটা জিনিস অ্যাড করেছি লেখাটার ভিতরে।
প্রাচীন গ্রিক ও অন্য অন্য সভ্যতার প্রভাব দেখেন এখানে। হিপোক্রেটাস যেটা বলেছিল খ্রিস্টপূর্ব 660 থেকে 370, সে যেটা বলেছিল যে চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটাস এই তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন বীর্য কোনো নির্দিষ্ট অঙ্গের নয়, বরং শরীরের প্রতিটি কোষ বা অংশ থেকে সংগ্রহিত একটি নির্দেশ। তার মতে উত্তেজনা সৃষ্টি হলে এই তরল সারা শরীর থেকে সংগ্রহিত হয়ে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে জননাঙ্গে পৌঁছায়। বিশেষ করে তিনি বিশ্বাস করতেন যে মেরুদণ্ডের মজ্জা এবং কিডনির মধ্যবর্তী অঞ্চলটি এই বীর্য পরিবহনের প্রধান পথ। এটা আমি কোথা থেকে বলতেছি? হিপোক্রেটাস অন দ্য নেচার অফ দ্য চাইল্ড অধ্যায় 2 এবং অন জেনারেশন। অ্যারিস্টটল কি বলেছে এই বিষয়ে? অ্যারিস্টটল বলেছে তিনি বিশ্বাস করতেন শরীরের মৌলিক তাপের মাধ্যমে রক্ত মেরুদণ্ডের নিকটবর্তী প্রধান রক্তনালীতে উত্তপ্ত হয়ে সাদা বীর্যে রূপান্তরিত হয়। তার কাছে মেরুদণ্ড পিঠের এলাকাটি ছিল শরীরের উত্তাপ কেন্দ্র, তাই তিনি বীর্যের উৎস হিসেবে এই ঊর্ধ্বাংশকেই চিহ্নিত করেছিলেন। এটা বলা আছে অ্যারিস্টটলের অন দ্য জেনারেশন অফ এনিমেলস বই 1 অধ্যায় 17-18-তে। গ্রিক মানে চিকিৎসা বিজ্ঞানী, সবচেয়ে প্রভাবশালী চিকিৎসা বিজ্ঞানী গ্যালেন বলেছিলেন বীর্য কেবল রক্ত নয়, তা একটি রক্ত এবং স্নায়বিক শক্তির সংমিশ্রণ। গ্যালেন স্পষ্টভাবে ব্যবচ্ছেদ করে দেখানোর চেষ্টা করেন বীর্যবাহী নালীগুলো মেরুদণ্ড এবং পঞ্জরাস্থিত মধ্যবর্তী প্রধান শিরা ধমনীয় শিরা থেকে উৎপন্ন হয়। তার এই রেট্রো পেরিটোনিয়াল বা মেরুদণ্ড সংলগ্ন এই উৎপত্তি তত্ত্বটি পরবর্তীতে হাজার বছর ধরে চিকিৎসা বিজ্ঞানে আধিপত্য বিস্তার করেছিল। এইটারই ধারাবাহিকতায় কোরআনে এসছে যে নির্গত হয় মেরুদণ্ড এবং বক্ষপাজর থেকে। এইটা সরাসরি যে প্রাচীন গ্রিসের যে ধ্যান ধারণা সেখান থেকে, এবং মোহাম্মদের আমলে একজন ডাক্তার ছিল তো যার নাম হচ্ছে হারিস ইবনে কালাদা, মক্কায় একজন এই যে চিকিৎসক ছিলেন। তিনি আবার পারস্যের জুনদেশপুরে গিয়ে পড়ালেখা করে আসছিলেন, গ্রিক চিকিৎসা বিজ্ঞান পড়ালেখা করে আসছিলেন। ওনার কাছ থেকে সম্ভবত মোহাম্মদ এটা জানতে পেরেছে এবং উনি এই জিনিসটা কোরআনের ভিতরে এইভাবে ভুলভাবে লিপিবদ্ধ করে দিছে। এইটা কোরআনের এই ভুলটা আসলে গ্রিক ফিলোসফারদের থেকে আসছে, এই জিনিসটা খুব পরিষ্কার ভাবে বলা যায়। আচ্ছা, আর কি কিছু বলবেন? হ্যাঁ ভাই, ওই মানে আমার আর কোন প্রশ্ন নাই। এই মানে ইয়েতে দেখেন, ইয়েতে ওই যে মেঘমণি নামে ওই আপু কি ভাইয়া অনেকক্ষণ ধরে করতেছে, তাকে একটু একটু ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য। ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনি। বিদায় জানাচ্ছি। দেখি মেঘমণি নামে কাউকে তো দেখতে পাচ্ছি না। রোজ নামক একজনকে দেখতে পাচ্ছি। রোজ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাই, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলেন। আপনি তো বলছিলেন শান্তনু নাকি 7 দিনের মধ্যে ইন্ডিয়া কাজটি ছাড়া করবেন। অনেকদিন তো হয়ে গেল, করতেছেন না কেন? আপু, এই টাইপের লোয়ার লেভেলের চুনাহাগাদেরকে নিয়ে তো আমরা ব্যস্ত থাকি না, আমাদের তো অনেক জরুরি কাজ আছে। আমি হচ্ছে গিয়ে মানে এই টাইপের লোয়ার লেভেলের একটা থার্ড ক্লাস লেভেলের চুনাহাগা, এদেরকে এত পাত্তাও তো আমরা আসলে দেই না, ঠিক আছে? যে আমি তো সেটাই বললাম, আপনি পাত্তা দিবেন কেন তাদেরকে? আপনার যোগ্য নাকি? কথার মাঝখানে কথা না বললে ভালো হয়। একটু বলেন। মিউট করে একটু শুনে নাকি। এই টাইপের একদম নিচু লেভেলের লোয়ার লেভেলের চুনাহাগা, সান্ডা, তারপরে এই যে গরু রায়হান, এগুলাকে তো আমরা এত গুরুত্ব দেই না। হ্যাঁ, কিন্তু যে মেয়েটা তার বিরুদ্ধে অভিযোগ করেছে, সেই মেয়েটাকে আমি জানিয়েছি। সেই মেয়েটার কাছে যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো আমাকে পাঠালে আমি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। কিন্তু এই মেয়েটা এখন পর্যন্ত সেই তথ্যগুলো আমাকে পাঠায়নি। তথ্যগুলো না পাঠালে আমি কিভাবে সেটার বিরুদ্ধে অ্যাকশন নেব? আমাকে তো সেই জিনিসগুলো দিতে হবে, প্রোভাইড করতে হবে। আমি যে একটা মেইল লিখবো বা আমি যে একটা চিঠি লিখবো, সেটার জন্য তো আমার এভিডেন্স দিতে হবে, এবং প্রত্যেকটা এভিডেন্সের জন্য আমার একটা বিশ্লেষণ দিতে হবে যে এখানে কি ঘটেছে। সেটা ছাড়া তো আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নাই। কারণে ওই মেয়েটাকে আমি বলেছিলাম যে আপনি আমাকে পাঠায় দিয়েন সেগুলা, কিন্তু মেয়েটা এখন পর্যন্ত পাঠায় নাই। মেয়েটার সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে, দেখি যদি মেয়েটা যোগাযোগ করে তাহলে আমরা অতি দ্রুত এটার আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটার বিরুদ্ধে আসলে পদক্ষেপ নেওয়া উচিত। আজকে ওই মেয়েকে করতেছে, কালকে আমাকে করবে না, তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তাছাড়া আমি শুনলাম যে আমাদের আসাদ নূর ভাই, উনি ওনাকে বলছে কেস টেস করবে, এখনো করতেছেন। আমি তো অপেক্ষায় ছিলাম। সেটা জায়গা মতো, মানে তারা জায়গা মতো পেয়ে যাবে। তাদের যে মানে কাজের যে কনসিকুয়েন্স, সেটা তারা জায়গা মতো পেয়ে যাবে। আপনারা এগুলো নিয়ে টেনশন করেন না, আমরা জায়গা মতো দিয়ে দেবো। ভাই, টেনশন তো ওদের নিয়ে, এখন টেনশন তো আপনার নিয়ে হয়, কারণ আপনি তো একজন বাটপার আসিফ, আপনিও বাটপার, ফ্যাশনেরও বাটপার। আচ্ছা, ঠিক আছে। এই যে এটা বলে কি আপনি জিতেছেন, মানে খুব ভালো লাগছে আপনার এখন মনে? হ্যাঁ, ভালো তো লাগবে। বাটপারকে বাটপার বলতো ভালো লাগবে, জিতে তাই না? গেছেন, আপনার ইসলাম জিতে গেছে, আপনার নবীর লুঙ্গিটা বাঁচাতে পেরেছেন। ইস, আপনার নবীকে যে আমরা প্রতিদিন বেইজ্জত করি, প্রতিদিন ন্যাংটা করে পিটাই, আরে আপনি আমাকে এটা বলতে পেরে কতটা সুখ লাগতেছে আপনার মনে। আপনার তো মনে হচ্ছে অর্গাজম হয়ে গেছে, তাই না? অর্গাজম হয়েছে এই কথাটা বলতে পেরে, আমাকে বারবার বলতে পেরে। আপনার তো নিশ্চয়ই এখন অর্গাজম হচ্ছে নিচে নাকি? বলেন বলেন। আপনার তো খুশিতে মানে এই যে দেখেন চলে গেছে, মানে খুশিতে
এটা আমার কাছে হয়ে গেছে। বাটপার বলতে পেরেছি, আসিফের লাইভে গিয়ে তাকে বাটপার বলতে পেরেছি। আচ্ছা, চলে গেছে, পলাইছে। থাকতে না একটু, আমরা আপনাকে আরেকটু ধলাই টলাই করতাম। এই মানে সোনাহাগা সান্ডা এগুলো পাঠায়, হ্যাঁ, সান্ডা গুরু রাহান। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে তারা কিছু মেয়েকে এই যে এই কাজে লাগাইছে, এই যে শিবিরের যে কিছু মেয়ে তাদেরকে এই কাজে রিক্রুট করা হয়েছে, এবং তারা নিয়মিত নাস্তিকদের লাইভে গিয়ে গালিগালাজ করে এবং নাস্তিকদেরকে চিঠি পাঠায়, মেসেজ পাঠায়। আমাকেও কয়েকটা মেয়ে ইনবক্সে বেশ কিছু ছবি টবি পাঠাইছে, হ্যাঁ, মানে ইয়া করার জন্য, আমার সাথে ভিডিও চ্যাট করবে, হ্যাঁ, ইমো চ্যাট করবে। ভাই, কিন্তু সমস্যা হচ্ছে এই টাইপের বস্তির সাথে আমি ইমো চ্যাট করবো, এটা এরা ভাবলো কিভাবে? মানে পাঠাবেন তো পাঠাইবেন ভাই, একটু ভালো দেখা পাঠান, একটু মডেল টডেল পাঠান, সিনেমার নায়িকা টাইকা পাঠান। কি বস্তি টস্তি পাঠাইতেছেন, এগুলো তো একের লোয়ার লেভেলের বস্তি টস্তি। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। সেপিয়েন্স আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। আসিফ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ফ্রি উইল নিয়ে। যদি কোনো একটা সত্তা, তাকে যদি এমন ভাবে সেট করা হয়, তার মেকানিজম যদি এমন ভাবে থাকে যে আহ, এখন থেকে 100 বছর সে যতদিন জীবিত থাকবে, সে কি করবে না করবে সেটা পূর্বে থেকেই নির্ধারিত। মানে সেকেন্ড চয়েস বলে তার মধ্যে কিছু নেই, র্যান্ডম কোনো চয়েস তার মধ্যে নেই। সে 1 বছর পরে এই সিদ্ধান্ত নেবে, 2 বছর পরে এটা, 3 বছর পরে এটা, সব একদম নির্ধারিত। তাহলে এইরকম একটা সত্তার ফ্রি উইল আছে, এরকমটা কি বলা যায়? ওই সিদ্ধান্তটা নেওয়া ছাড়া আর কি কিছু বিকল্প কোনো কিছু করার কি স্কোপ আছে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। যেমন সে রাস্তা ডান দিক দিয়েও যেতে পারে, বাম দিক দিয়েও যেতে পারে, কিন্তু পূর্বে থেকেই নির্ধারিত। তার মেকানিজম এমন ভাবে করা হয়েছে সে ডান দিকেই যাবে, ওটাই ইচ্ছা করবে ওই ওই দিকেই সে যাবে। সেকেন্ড চয়েস থাকলেও সে যাবে না। তাহলে তো কোনো ফ্রি উইল নাই, মানে অপশনটা তো রাখা হয়েছে জাস্ট ফর শো। আসলে তো জেনুইনলি তো তার কাছে রাইট। কোনো ইয়া নাই, স্কোপ নাই। তাহলে আসিফ ভাই, একটা কথা, যখন বলা হয় যে ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ, তো তার মানে কি ঈশ্বর এটা জানেন যে তিনি নিজে ভবিষ্যতে কি করবেন? হ্যাঁ, সে জানে ভবিষ্যতে কি করবে। যদি সর্বজ্ঞ হয় তাহলে তো তার অবশ্যই জানতে হবে। এই বিষয়ে আমার একটা লেখা আছে যে ঈশ্বর কিন্তু আসলে সর্বশক্তিমান না। কারণ সর্বশক্তিমান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আহ, সে সবকিছু করতে পারে। কিন্তু ঈশ্বর যদি সর্বজ্ঞ হয়, তার মানে ভবিষ্যতে কি করবে সে সেটা অলরেডি জানে। আর যদি সে অলরেডি রাইট। জেনে থাকে, হ্যাঁ, সে যদি অলরেডি জেনে থাকে, তাহলে ভবিষ্যতের কোনো একটা অ্যাক্ট সে চেঞ্জ করতে পারবে না। সে তার ওই কাজটাই করতে হবে, সে যেটা জানে তার এক্স্যাক্টলি ওই কাজটাই করতে হবে। এই এক্স্যাক্টলি। দুইটা এই দুইটা আহ, মানে তার একটা কন্ট্রাডিকশন তৈরি করে। আমি আপনাকে সেই লেখাটা দেখাচ্ছি যে আহ, এই লেখাটা আপনি সংশয়.com এ পড়তে পারেন। এই লেখাটার ভিতরে এই জিনিসটা আছে। আপনি যেটা বলেছেন সেটাই এখানে লেখা আছে। আহ, সর্বজ্ঞতা বনাম সর্বশক্তি শক্তিমানতা একটি অনিবার্য যৌক্তিক প্যারাডক্স। এখানে দেখেন, এই দুইটা একসাথে সম্ভব না। এইখানে যে জিনিসটা হচ্ছে, নিখুঁত ভবিষ্যৎ জ্ঞানের ধারণা সত্য হলে ঈশ্বরের স্বাধীন ইচ্ছা বলে কিছু থাকা অসম্ভব, কারণ তিনি নিজেই তার নিখুঁত ভবিষ্যৎ জ্ঞান দ্বারা শৃঙ্খলিত। আহ যদি ভবিষ্যৎ পূর্ব নির্ধারিত হয়, তবে মানুষের পছন্দ এবং সিদ্ধান্তের কোনো প্রকৃত অর্থ থাকে না, কারণ তাদের প্রতিটি সিদ্ধান্ত পূর্ব থেকে জানা। যদি একটি কাজ আগে থেকে নিশ্চিতভাবে জানা থাকে, তবে অন্য কোনো বিকল্প বেছে নেওয়ার ক্ষমতা থাকে না, যা স্বাধীন ইচ্ছার ধারণাকে নাকচ করে দেয়। আর পূর্ব নির্ধারিত ডিটারমিনিজম, যদি কেউ নিখুঁতভাবে ভবিষ্যৎ জানেন, তবে তার অর্থ দ্বারা ভবিষ্যৎ পূর্ব নির্ধারিত। কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়, কারণ যদি পরিবর্তন সম্ভব হয় তাহলে তবে তার সত্তার জ্ঞান নিখুঁত থাকতো না। এটি কার্যকারণ সম্পর্কের একটি শৃঙ্খল তৈরি করে, প্রতিটি ঘটনার সুনির্দিষ্ট কারণ আছে। এবার সর্বশক্তিমানতা অমনিপটেন্সের সাথে এটার যে কনফ্লিক্ট, নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা থাকতে হবে। যদি সর্বশক্তিমান হতে হয় তাহলে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা থাকতে হবে, যে কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করার ক্ষমতা থাকতে হবে, প্রাকৃতিক নিয়ম পরিবর্তন করার ক্ষমতা থাকতে হবে। তাহলে যে সংঘর্ষটা তৈরি হয় সেই সংঘর্ষটা হচ্ছে, যেমন যদি এরকম হয়, ধরা যাক যে একটা মানে চিত্রকল্প, মানে একটা উদাহরণ, যেমন ধরা যাক কলিমুদ্দিন নামক এক ব্যক্তি নিখুঁত ভাবে ভবিষ্যৎ জানেন যে 17ই মার্চ সকাল 10:15-তে একটি রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হবে। এই তথ্যটি তিনি নিশ্চিতভাবে জানেন এবং এটি তার নিখুঁত ভবিষ্যৎ জ্ঞানের একটি অংশ। যদি কলিমুদ্দিন সেই দিন রাস্তায় বের না হন এবং রোড অ্যাক্সিডেন্ট হওয়ার সব সম্ভাবনা বন্ধ করে দেন, তাহলে সেই নির্ধারিত ঘটনা ঘটবে না। এর অর্থ হলো তিনি তার জানা ভবিষ্যৎ পরিবর্তন করে ফেললেন, কিন্তু ভবিষ্যৎ পরিবর্তন হওয়া মানে তার পূর্বে জানা জ্ঞানটি মিথ্যা প্রমাণিত হওয়া। অন্যদিকে যদি তিনি সর্বশক্তিমান হন এবং ইচ্ছাকৃতভাবে সেই ভবিষ্যৎ পরিবর্তন করতে সক্ষম হন, তবে তার জানা ভবিষ্যৎ আর নিখুঁত থাকবে না। এই উদাহরণ স্পষ্ট করে যে নিখুঁত ভবিষ্যৎ জ্ঞান আর সর্বশক্তিমত্তা একই সাথে বজায় থাকা সম্ভব না। যুক্তিবিদ্যায় একে বলে অমনিসায়েন্স এন্ড অমনিপোটেন্স প্যারাডক্স।
এটা একটা আরেকটাকে নাকচ করে। এবং এই জায়গায় যদি আপনি দেখেন যে এই লেখাটা যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন যে এটার ভিতরে এই জিনিসটা খুব ডিটেইলসে ব্যাখ্যা করা হয়েছে। আপনি কি এই জিনিসটাই মানে আলোচনা করতে চেয়েছিলেন? এক্স্যাক্টলি আসিফ ভাই, আমি এই জিনিসটাই আমি জানতে চেয়েছিলাম। এটি যদি আপনার ইয়াতে থাকে, সংশয়.com এ থাকে, কাইন্ডলি আপনি কি আমাকে ইয়াটা দিতে পারেন, লিঙ্কটা একটু দিতে পারেন হ্যাঁ, যদি হ্যাঁ, কিছু এটা মনে না করেন? আপনি তাহলে এই যে কমেন্টেও দিচ্ছি এবং প্রাইভেট চ্যাটেও দিয়ে দিচ্ছি, আপনি এই লেখাটা দেখতে পারেন। এই লেখাটার ভিতরে মোটামুটি এই জিনিসটা কভার করা আছে। হ্যাঁ, সেপিয়েন্স ভাই, দিয়েছি আমি প্রাইভেট চ্যাটে, আপনি নিয়ে নিতে পারেন। জি, অনেক ধন্যবাদ ভাই। আসলে কিছুদিন আগে আমি একটু জাস্ট এই যে ইনসাইড জোনে গিয়েছিলাম, সেখানে শান্ত সাহেবকে এই কোশ্চেনটা করেছিলাম যে আপনি কি আমাকে একটু ঈশ্বরের ডেফিনেশনটা দিতে পারবেন? তো উনি আমাকে বললেন ঈশ্বরের ডেফিনেশন হচ্ছে মানে 5টা তিনি কোয়ালিটি বললেন। তার মধ্যে একটা হচ্ছে সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। তো একটু মানে তার এই ডেফিনেশনটা শুনে একটু মানে ভেতরে ভেতরে খুব হাসছিলাম আরকি। তো এই এতটুকুই আরকি। তো আমি এটা নিয়ে আরেকটু ভালোভাবে একটু পড়তে চাই। থ্যাংক ইউ ভাই আমাকে এই লিঙ্কটা দেওয়ার জন্য। আমি তাহলে এই লিঙ্কটা একটু দেখে নিই। অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে সেপিয়েন্স ভাই, আবার কথা হবে। আপনাকে তাহলে আজকে বিদায় দিই। নিশ্চয়ই আবার পরে